হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনি শুনতে চলেছেন রূপম রায়ের কলমে একটি টানাতান্ত্রিক ফ্যান ফিকশন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজ আপনি শুনতে চলেছেন রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও যক্ষের ধন উদ্ধার। গল্প সূত্রধার এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি দিব্যেন্দু। তো বেশি সময় নষ্ট না করে সরাসরি গল্পটা শুরু করা যাক। আজ মনটা ভালো নেই, তাই আনমনে জানালার কাছে বসে আছি চুপটি করে। আসলে এই শীতকালটা আসে ঠিকই, কিন্তু সাথে বয়ে নিয়ে আসে অনেকটা মন খারাপ। আর কেন জানি না, এই মন খারাপটা যেন ছোঁয়াচে। শীতকালে ধীরে ধীরে সবার মধ্যেই ছড়িয়ে পড়ে সেটা। আমি একটা চেয়ারের উপর বসেছিলাম। বাইরের ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়ায় যে শরীর খারাপ হতে পারে সে কথা আর আমার খেয়াল নেই। সে যাই হোক, আমার খেয়াল না থাকলে কি হবে, গিন্নির তো আছে। সে তখন রান্নাঘর থেকে 2 পেয়ালা চা করে এইদিকেই আসছিল। হ্যাঁ হ্যাঁ, কবি হওয়া তার হবে না, তাও যে নিজের মনে কি ভাবো একা একা কে জানি। নাই হলাম কবি, সবই তো তোমার দয়ায়। কবি হতে গেলে যে মনে বিরহ লাগে। তুমি আমায় দুঃখ দাও কখন বলো? সব সময় তো ভালোবাসায় আগলে রাখো। এই জন্মে আর কবি হওয়া হলো না। থাক, হয়েছে, এটা ধরো, আর একটা গরম কিছু চাপিয়ে আমায় উদ্ধার করো। তারপরে ঠান্ডা লাগলে তো আমার জ্বালা বাড়বে বই, কমবে না। আমি ওর হাত থেকে চায়ের পেয়ালাটা তুলে নিয়ে একটা চুমুক দিলাম। শীতের সকালে এই চা যেন অমৃতের সমান। গিন্নি, শুনছো? ওই শালটা একটু দাও তো। ঠান্ডাটা সত্যি যা কি পড়েছে, একটু বাইরে ঘুরে আসলে ভালো হয়। ঘরের ভিতরে আর মন টিকছে না। তা আজ তো রবিবার, ছুটির দিন। সকাল সকাল বাড়িতে বসে না থেকে কিশোরী ঠাকুরপোকে নিয়ে একটু ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরেও তো আসতে পারো। ওদিকে যাওয়া হয় না অনেক দিন হলো। ঘুরে এসো, মনটা ভালো লাগবে। খারাপ কিছু বলেনি গিন্নি। সত্যি ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাওয়া হয়নি অনেক দিন হলো। তাই হাতের পেয়ালার চাটায় শেষ চুমুক দিয়ে গায়ে জামাটা আর শীতের চাদরটা জড়িয়ে বেরিয়ে পড়লাম কিশোরীর মেসবাড়ির উদ্দেশ্যে। একসময় এই মেসবাড়িতে আমিও থাকতাম, কিন্তু বিয়ের পর এখনকার এই নতুন বাড়িটা ভাড়া নিয়েছি। পৌঁছে গিয়ে কাঠের সিঁড়িটা বেয়ে ওপরে উঠে গেলাম। ঘরটা খোলাই ছিল। আমি ভিতরে যেতেই কিশোরীকে দেখতে পেলাম। সেও দেখি আমার মতো শীতের পোশাক চাপিয়ে তৈরি। ভায়া, আরে তুমি তো তৈরি দেখছি। ঠাকুর মশাইয়ের বাড়ি যাবে তো? চলো বেরো, দেরি করে লাভ নেই। আর যাওয়ার সময় একটু গরম গরম কচুরি নেব, বুঝলে, হরিদার দোকান থেকে। রোববার বলে কথা, তারানাথের গল্প আর খাওয়া দাওয়া দুটোই জমে যাবে, কি বলো? কিশোরী আর আমি এবার বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পথে বেশ একটা লোক চোখে পড়ল না। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হরিদার দোকানে। প্রথম এ চোখ দোকানের দিকে পড়তেই আমরা তো অবাক। এদিকে সারা রাস্তা শীতের জন্য ফাঁকা, খুব একটা লোক নেই। তারই মাঝে দেখি হরিদার দোকানে ভিড় জমেছে চা আর কচুরি খাওয়ার জন্য। বসার জায়গাগুলোও ভর্তি। লোক না হয় চা খাচ্ছে, আর না হয় হাতে শাল পাতায় কচুরি। বসো না ভায়া, 1 কাপ করে চা খেয়ে নি। শরীরটা গরম হোক, তারপর যাবো ঠাকুর মশাইয়ের বাড়ি। মন্দ বলেনি কিশোরী। আর কিছুই করার নেই, অগত্যা বসেই পড়লাম। এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুর মশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কয়েকটা খুচরো দাও তো ভায়া। তারানাথের প্রিয় পাসিং শো এর প্যাকেটটা নিয়ে নি। সেটা ছাড়া তো আর গল্পের আসরটা ঠিক জমবে না। একদম। আর আমি সাথে গরম গরম কচুরিটা নিয়ে নিই, কি বলো? কিশোরী খালি হেসে ওপারের দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেটটা কিনতে এগিয়ে গেল। আমি বেশ কয়েকটা কচুরি নিয়ে নিলাম। গরম গরম কচুরির গন্ধই আলাদা। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মঠ লেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম
সেই চেনা পরিচিত বাড়ির গেটে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়লাম। শব্দ পেয়ে চারিমা এসে দরজা খুলল। আরে কাকা বাবুরা যে অনেকদিন এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়িতেই আছে। আপনারা চা খাবেন তো? আমি দুধ চা করে আনছি। আরে চারিমা, তুমি অত ব্যস্ত হয়েও না, আমরা একটু আগেই চা খেয়ে এলাম। তুমি আগে এটা ধরো। কিশোরী কচুরির পাতাটা তার হাতে তুলে দিল। গরম গরম কচুরি আছে এতে, এটা নিয়ে এসো তো। তবে তোমার তাড়া নেই মা, আস্তে আস্তে করো, আমরা ঘরে গিয়ে বসি। আমরা ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে চারিমা এসে আমাদের আনা কচুরি আর ছোলার ডাল দিয়ে গেল। আজ সকালের খবরের কাগজে দেখা একটা ঘটনা মনে পড়ে গেল। আচ্ছা ভাইয়া কিশোরী, আজকের ওই খবরটা কাগজে দেখেছো? একটা অমূল্য গুপ্তধন উদ্ধার হয়েছে রাজস্থানের ওই দিকে। কত সোনাদানা, দামি পাথর, ছবি তো বেরিয়েছে কাগজে। আমার বন্ধু কিশোরী সেন তখন দেখি গরম গরম কচুরির একটায় কামড় বসিয়েছে। আহা, হরিদার দোকানের কচুরিটা যে কি স্বাদ গো ভায়া, যেন অমৃত। এর কাছে কোথায় লাগে তোমার ওই গুপ্তধন? তোমরা কখন এলে হে? এই তো এখনই। তা ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? আর শরীর, বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। তাই তো বলি, নিজে ভালো থাকার থেকে অপরকে ভালো রাখো। আসলে এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাই বুড়োর কথা মনে পড়ে শুধু রবিবার? তা বেশ ভালো, তোমরা আসো, আমার এটাই বেশ ভালো লাগে। যৌবনেই লোকটা কত পথে পথে ঘুরে বেরিয়েছে তার ইয়ত্তা নেই। সেই অসীম সাহসী মানুষটা আজ এই বুড়ো বয়সে ঘরের এক কোণে পড়ে থাকে। বোঝাই যায় না তার মাহাত্ম্য। আমার মনের কথাটাই তিনি ভালো করে বুঝিয়ে বললেন। কত পথ, কত জঙ্গল একা পায়ে ঘুরে ঘুরে বেরিয়েছি। শ্মশানে বসে সাধনা করেছি, কত সাধু সঙ্গ লাভ করেছি তার শেষ নেই। তাই এই জীবনে আমার বেশি চাওয়া পাওয়া নেই। আমি আমার জীবনের সব মুহূর্তে আনন্দ লাভ করেছি, তাই আর এখন হতাশা করি না। আমি বুঝলাম ঠাকুর মশাইয়ের মন ততটা ভালো নেই। তিনি তার পুরনো স্মৃতি ঘেটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছেন। ঘরটা একটু থমথমে হয়ে আসছিল, তাই ঠাকুর মশাই বোধ করি সেটা বুঝতে পেরে বললেন, তা বাপু কিশোরী, তুমি কি বলেছিলে যেন ওই গুপ্তধনের কথা? ঠাকুর মশাই পাশের ঘরে ছিলেন। এ ঘরে আসার সময় কিশোরীর কথাটা শুনতে পেয়েছিলেন বোধ করি। আপনি ওসব ছাড়ুন, এই হরিদার দোকানের গরম কচুরি এনেছি, এটা সদ্ব্যবহার করুন, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। ওদের এই কথার মাঝে আমার মন তখন অন্যদিকে। কারণ তারানাথ একবার গুপ্তধন নিয়ে কথা বলছেন যখন, একবার খোঁচা দিয়ে দেখাই যাক না ওনার ওই সব দিক নিয়ে কোনো অভিজ্ঞতার গল্প আছে কিনা। ঠাকুরমশাই, আপনার কাছে আমরা কত বিচিত্র অদ্ভুত ঘটনা শুনেছি, কিন্তু আপনার কাছে কি গুপ্তধন নিয়ে কোনো অভিজ্ঞতার গল্প আছে? সে থাকবে না কেন, নিশ্চয়ই আছে। ঘটনাটা বড়ই রোমাঞ্চকর, বলছি তবে শোনো। গুপ্তধনই বটে, এখন তো আর অত মনে থাকে না, তবে যতটা মনে আছে বলি শোনো। কিন্তু আগে ওই কচুরি পর্বটা শেষ করি, দাঁড়াও। যেমন বলা তেমনি কাজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বসলাম নিচের তক্তপোষটার উপর, আর ঠাকুর মশাই বসলেন নিজের প্রিয় আরামকে দাঁড়ায়। একটু দাঁড়াও, গড়গড়াটা সেজে আনি, এই ঠান্ডায় ওটা দরকার। এই নিন, এইটা খেয়ে দেখুন। সঙ্গে সঙ্গে কিশোরী ওর পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বার করে ঠাকুর মশাইয়ের হাতে দিল। সেটা পেয়ে ঠাকুর মশাই তো বেজায় খুশি। আসলে ওই সিগারেটটা ঠাকুর মশাইয়ের খুব পছন্দের, আর ও বলে ধূমপান না করলে নাকি গল্পের সেই আমেজটাই আসে না। ঠাকুর মশাই এবার সেই প্যাকেট থেকে একটা সিগারেট বার করে
ধরিয়ে দিয়ে একটা বড় সড়ো টান দিলেন। আচ্ছা, তোমরা কি জানো যে বীরভূমি রয়েছে মোট 5 সতীপীঠ? খুব জাগ্রত এই মন্দিরগুলো। লাল মাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চারণ ভূমি। আর আমার মতো সাধকের জন্য সেই স্থান সোনার থেকে কম দামি ছিল না। কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বর, ফুল্লোড়া, নন্দিকেশ, এই 5টি সতীপীঠ রয়েছে বীরভূমে। সত্যি, তারানাথের কাছে গল্প শুনতে এসে কত কিছু জানতে পারা যায়। আমি আর কিশোরী অবাক হয়ে এই সমস্ত কিছু শুনছিলাম। এবার আমি দেখলাম ঠাকুরমশাই আস্তে আস্তে মূল গল্প থেকে সরে আসছেন। তাই কিশোরীকে একটা খোঁচা মারলাম। ও ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইকে বলল, আরে ঠাকুরমশাই, আপনি তো কোনো এক ঘটনা বলবেন বলছিলেন না? সেটা বলুন না আগে। ও হ্যাঁ, আসলে বয়স হয়েছে তো, আর আগের মতো সবকিছু মনে থাকে না। এখন আগের স্মৃতিগুলো ঘাটতে বসলে অন্যগুলো টান পড়ে। আমার জীবনে অনেক ঘটনাই একটা অন্যটার সাথে জড়িত, তাই বললে আর থামতে ইচ্ছে হয় না। আচ্ছা, তাহলে শোনো। আমি তখন পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি বীরভূমে অবস্থিত মহাশ্মশানের গলিতে। পথে মন্দির পেলে তাতে থাকি, আর বেশিরভাগ সময় শ্মশানেই সাধু সঙ্গ লাভ করে সময় কাটাই। ততদিনে আমি মাতু পাগলির কাছে তন্ত্রের অনেক শিক্ষা লাভ করেছিলাম, আর মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু ক্ষমতাও পেয়েছি। সে যাই হোক, আগের দিন রাতে একটা শ্মশানে কাটিয়েছি। তখন ভোর হওয়া সেখান থেকে বেরিয়ে আসলাম। কিছু লোকজনকে জিজ্ঞেস করে কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে সবুজের সমারোহ এর মধ্য দিয়ে আমি পৌঁছে গেলাম একটা গ্রামে। একেই ভোরের শেষ, সবে সূর্যের আলো আকাশে ফুটেছে। তার মধ্যেই দলে দলে মানুষ চলেছে কাঁধে গামছা নিয়ে আর একটা পুটুলি নিয়ে মাঠের পথে। এত সুন্দর মৃদু বাতাস বইছে, আর আমি সবুজে ঘেরা প্রান্তরের মধ্য দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তোমাদের বললাম না, তখন গ্রাম বলতে সত্যি গ্রাম ছিল। এই অজপাড়াগা শহরের ছোঁয়া সেখানে পড়েনি। আর যে খেটে খাওয়া মানুষগুলোর কথা বলছি, তারা কিন্তু সারাদিন মাঠে ফসল ফলিয়ে চলে সামান্য কিছু টাকার জন্য। আর খাবার কি জানো? সে পুটুলিগুলো খুললেই হয়তো পাবে সামান্য পান্তা ভাত, কিছু নুন আর লঙ্কা। সেই খাবারই তাদের সারা দিনের দেহে শক্তি দিয়ে চলেছে। আমরা শহরে থাকা মানুষ শুধু তাদের কষ্টে পাশে থাকার কথা বলি। সত্যি কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? তা ওসব ছাড়ো। এবার চলতে চলতে গ্রামের ভিতরে পথে প্রবেশ করলাম। রাস্তার আশেপাশে ছোট বড় মাটির কুড়ে ঘর চোখে পড়ছে। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। বেলাও হচ্ছে বেশ, তাই সূর্যের তেজও বাড়ছে। গরমটা সেদিন বেশ ভালোই ছিল। তাই গ্রামের দুপাশে ফাঁকা জমি ধরে চলছি, আর দু একটা ঘর চোখে পড়ছে। হঠাৎ দূর থেকে একটা প্রকাণ্ড বট গাছ চোখে পড়ল। এমনই গরম, তার উপর ক্লান্ত, আর দেরি করলাম না। পা চালিয়ে এগিয়ে গেলাম সেদিকে। বড় বট গাছের ছায়ায় বসার আরাম হে কিশোরী। গ্রামের মানুষ এই সমস্ত সম্পদ খুব সযত্নে সাজিয়ে রেখেছে। শহরে থাকা মানুষ তারা এই আনন্দ বুঝবে না। গরমে পথ চলার মধ্যে বিশ্রামের জন্য উত্তম জায়গা আর নেই। এমন সময় দূরে একজনকে হেঁটে আসতে দেখলাম এই গাছতলারই দিকে। দেখেই বোঝা যাচ্ছে এই গ্রামে নিম্ন শ্রেণীর চাষি মানুষ। কালো আদল শরীর, পরনে খাটো করে পরা ধুতি, গলায় গামছা, হাতে ঘাম মুছতে মুছতে এগিয়ে আসছে। আচ্ছা, বলছি এই গ্রামের কাছে পিঠে কোনো মন্দির আছে? লোকটা আমাকে আপত মস্তক নিরীক্ষণ করে বলল, তা আপনারও তো বামন মানুষই মনে হইতেছে।
এই গায়ে নতুন বোধ করি। আগে হ্যাঁ, আছে কোনো মন্দির? হ্যাঁ, তা থাকবি না কেন? এই গ্রামে মা মহাকালীর খুব জাগ্রত মন্দির আছে। আপনি এই পথ দিয়ে এগিয়ে গেলেই ওই যে বড় বিল পড়বে, আর তা দিয়ে একটু এগোলেই পড়বে সেটা। কিন্তু আপনি মন্দিরে যাওয়ার কথা বলছেন কেন? কিছু কি চাই বা দরকার আছে আপনার? আমার কিছু চাওয়া পাওয়া নেই। আমি মায়ের এক একনিষ্ঠ ভক্ত। মায়ের সাধনা করে সমস্ত মায়া আমি ত্যাগ করেছি, তাই কোথাও গেলে সেই স্থানের মন্দিরেই আশ্রয় নিয়ে থাকি। এবার দেখলাম লোকটা আস্তে করে ঘাম মুছে আমার অপর একটি গাছের ছায়ায় একটা টিভিতে হেলান দিয়ে বসলো, আর তার ধুতির কোচ থেকে একটা বিড়ির পাতা বের করে আনলো। তারপর আমার দিকে একটা এগিয়ে দিল, তারপর নিজেও একটা ধরিয়ে ধোয়া ছাড়লো। আপনার নাম কি ঠাকুর মশাই? কোথা থেকে আইছেন? আমি তানা চক্রবর্তী, আর আমার গ্রাম অনেক দূরে, সেই রামজয়পুর। চেনো? না, আপনি করেন কি? আমি মা কালীর সাধন ভজনা করি একটু আধটু। অল্প কিছু কথা হলো তার সাথে। বিড়িটা শেষ করেই আমি উঠে পড়লাম। লোকটা আরো কিছু হয়তো বলতো, কিন্তু আমার আর তখন বসার সময় নেই। আমি সেইখান দিয়ে উঠে এগিয়ে চললাম গ্রামের মন্দিরের দিকে। বেশিক্ষণ হাঁটতেও হলো না, একটু পরেই পৌঁছে গেলাম সেই মন্দিরের সামনে। বললে বিশ্বাস করবে না তোমরা, আমি আমার জীবনে অনেক মা কালীর দর্শন করেছি, কিন্তু এই মূর্তি যেন তাদের মধ্যে সব থেকে সুন্দর। কারণ এই মা কালীর পুরো দেহ কালো রঙের কষ্টি পাথরের তৈরি। শরীরের এই কালো গড়ন, তার উপর পেছনের ঘাড় থেকে নেমে এসেছে ঘন কালো চুলের গোছা। কিন্তু সব থেকে আশ্চর্য জিনিস হলো, দেবীর পুরো কালো শরীর হলেও তার দাঁত আর চোখের সাদা রং সে মূর্তিতে যেন এক অদ্ভুত সুন্দর রূপ দিয়েছে। আর আমি সব থেকে যেটা দেখতে পেয়ে অবাক হলাম তা হলো, দেবীর হাতে ধরা যে খড়গটা আছে তার মধ্যে লেগে আছে জমাট বাঁধা রক্ত, আর সেটা দেখে মনে হচ্ছে তা একদম তাজা রক্ত। আমার দেবীর সেই রূপ দেখে নিজে নিজে হাত নমস্কারের ভঙ্গিতে উপরে উঠে এলো। তখন কেন জানি না গাটা একটু ছমছম করে উঠল, আর এই মনে হতে লাগলো যেন এই মন্দিরে যেন কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলেন মন্দিরের পুরোহিত। আমায় দেখে বলল, আপনি কে? দেখে তো আপনাকে ব্রাহ্মণ সন্তান বলেই মনে হচ্ছে। তা কোথা দিয়ে আসছো শুনি? আসলে তখন আমার বয়স কম, তাই ওই রকম অবস্থায় আমাকে দেখলে সাধু গোছের মনে করতো না। আমি নিজের পরিচয় দিতেই তিনি চমকে উঠলেন। তার মানে আপনি সেই মহান সাধক যিনি ওই তারাপীঠের ব্রাহ্মণের মৃত্যুর পর অদ্ভুতভাবে মায়ের আদেশ পেয়ে তার পুজো সম্পূর্ণ করেন। কি সৌভাগ্য আমার আপনার পদধূলি পড়েছে এই মন্দিরে। আমি সত্যি এই কয়েকদিন আগেই তারাপীঠ দিয়ে ঘুরে এলাম। তিনি যে এই ঘটনা শুনেছেন তাতে অবাক হলাম। সবই মায়ের ইচ্ছে। মা হয়তো এইখানেও আমার কোনো কিছুর আদেশ দিতেই এনেছেন। আপনি আসুন ঠাকুর, পথ চলে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। মায়ের আশ্রয় একটু প্রসাদ গ্রহণ করুন। সত্যি বলতে রোদে অনেকক্ষণ হেঁটে জল পিপাসা পেয়েছিল আমার, আর যেহেতু তিনি অনুরোধ করেছিলেন তাই থেকেই গেলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি মায়ের ভোগের খিচুড়ি আর তরকারি আনলেন। একটু আগেই মায়ের ভোগ পড়েছেন। ঠাকুর, আপনি এই প্রসাদটুকু গ্রহণ করুন। আমি হাত পা ধুয়ে এসে মন্দিরের পাশেই পুরোহিত মশাইয়ের ছোট ঘরে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করলাম। আর তখন দুপুরবেলা হবে। মন্দিরের ভেতরে বসে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি, কিন্তু হঠাৎ করেই সেই সময় মন্দিরের মায়ের গর্ভগৃহ থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। কোনো মহিলা যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলে যেমন হয় তেমন শব্দ।
আমি আবার কারো দুঃখ সত্যি বলতে গেলে একেবারে দেখতে পারি না। এগিয়ে গেলাম সেই দিকে। গর্ভগৃহের কাছে পৌঁছে দেখলাম অত্যন্ত সম্ভ্রান্ত বংশের কোনো এক মহিলা মায়ের সামনে হাত জোড় করে কাঁদছে। মা, মা গো, তুমি কি এবারও বুক তুলে চাইবে না মা? মা, আমার আমার ছেলেটা যে এবার মরতে বসেছে মা। মা হয়ে ছেলেকে হারানোর যন্ত্রণা আমি মেনে নিতে পারবো না মা, আমি মেনে নিতে পারবো না। তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো মা। মহিলা সেই রকম বসে মাথা কুটে কাঁদছিল। আমার সেটা দেখে সত্যি দয়া হলো। এনাকে যে দেখছেন, ইনি আমাদের জমিদার গিন্নি। আর আর উনি ওনার ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইতে মাঝে মাঝেই মায়ের মন্দিরে এসে কাকুতি মিনতি জানান। কিন্তু অদৃষ্টের লিখন কে খণ্ডাতে পারে বলুন? ভগবান কবে যে ওনার কথা শুনবেন তা শুধুমাত্র উনিই জানেন। আমি এগিয়ে গেলাম মহিলার দিকে। আপনি শান্ত হন মা, ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন। আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে, আপনার ছেলের প্রাণও রক্ষা হবে। আপনি কে? আপনি কে আমি জানি না, তবে 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 আমার মা কালী স্বপ্নাদেশ দিয়েছিলেন যে ওই উত্তরের জঙ্গলের গুহায় নাকি লুকিয়ে আছে আমার ছেলেকে বাঁচানোর উপায়। সেইখানে আছে এক জড়িবুটি। হ্যাঁ, জড়িবুটি। শুধুমাত্র সেইটাই প্রাণ রক্ষা করতে পারবে আমার ছেলের। তবে জঙ্গলের গুহায় যেই গেছে কেউ আর ফিরে আসেনি। আর ওই গুহা নাকি অভিশপ্ত। সেইখানে নাকি বাস করে এক ভয়ানক মৃত্যুর বিভীষিকা। সে কাউকে ছাড়বে না, তার ভয়ে কেউ সেখানে যেতে রাজি নয়, কেউ নয়। তুমি কিভাবে আমি আমার ছেলেকে রক্ষা করব বলুন? আমার ছেলেটাকে কি করে? কথাটা শোনা মাত্রই আমার মনে একটা খটকা লাগলো। মা কালী আমায় কিছু ইঙ্গিত দিতে চাইছেন না তো? মনে একটা জেদ চেপে গেল। আমি কথা দিচ্ছি, যেভাবেই হোক আপনার ছেলেকে আমি এই বিপদের থেকে উদ্ধার করবই। দরকার হলে আমি নিজে যাব ওই জড়িবুটি উদ্ধার করার জন্য। আপনি কে আমি জানি না, তবে আপনি পারবেন ঠাকুর, আমার বিশ্বাস। এতদিনে মা আমার মুখ তুলে চাইলেন। আমি জানি ঠাকুর, আপনি পারবেন ঠাকুর। আমি ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালাম, কিন্তু মনে তখন একটা কথাই ঘুরছে, কিভাবে সেই জিনিস আমি উদ্ধার করব। ব্রাহ্মণ মশাই আমাকে আর যেতে দিলেন না। আমি ওনার ঘরেই রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। কেন জানি না সেই দিন যেন অন্য দিনের থেকে একটু বেশি ঘুমালাম। রাতে ঘুমের মধ্যে
আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি বসে আছি সেই মন্দিরের গর্ভগৃহের ভিতর মা কালীর ঠিক সামনে, এবং মা আমায় যেন কিছু বলছেন। তারানাথ, তারানাথ, আমি তোকে এই গ্রামে নিয়ে এসেছি এবং তোর এখানে আসার কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ যে গুহার কথা তুই শুনেছিস, সেই গুহাতেই লুকিয়ে আছে অজস্র গুপ্তধন। আর সেই জমিদারের পুত্রকে সুস্থ করার জন্য জড়িবুটিও পাবি তুই সেই গুহা থেকেই। তবে একটা কথা জেনে রাখ, সেই গুহার রক্ষক স্বয়ং যক্ষ। পৃথিবীর সমস্ত পড়ে থাকা এবং লুকিয়ে থাকা ধন ভাণ্ডারের যিনি দেখভাল করেন, সেই ভয়ানক অসুর। তাই জন্য এর আগে যারাই সেই গুহার সামনে গিয়েছে তারা আর ফিরে আসেনি। কিন্তু আমার বিশ্বাস তুই পারবি তারানাথ, সেই গুহার মধ্যে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বার করতে। আমার আশীর্বাদ তোর সাথেই আছে। কিন্তু আরেকটা বিষয় তোর মাথায় রাখতে হবে, তা হলো কোনোভাবেই কিন্তু লোভ করবি না তারানাথ। তোকে লোভকে জয় করতে হবে, তবেই সেই ভয়ানক গুহার বিভীষিকা তোর সামনে তার রহস্য উজাড় করে দেবে। দেবী, আপনি আমায় গুপ্তধন আর সেই চোখের জন্য সাবধান তো করে গেলেন, তবে সেই গুহা আমি চিনব কি করে? সেই গুহা তো আমি চিনি না। কিভাবে সেইখানে আমি পৌঁছাবো? কিভাবে সেই গুপ্তধন আমি উদ্ধার করব? তার একটা পথ বলে দিন দেবী। তারানাথ, আমার আশীর্বাদ তোর সাথেই আছে। তুই এগিয়ে যা, বাকি পথ তোর সামনে আমি খুলে দেব। তুই পারবি, আমার বিশ্বাস আছে। এই গুপ্তধনের কথা কিন্তু কেউ জানে না। তোকে এই গুপ্তধন পাওয়ার পর সেগুলি উদ্ধার করে মানুষের ভালোর কাজে ব্যবহার করতে হবে, সেটাই আমার ইচ্ছে। এই বলেই দেবী হাসি মুখে হাত তুলে আশীর্বাদ করলেন আমায়, তারপর চলে গেলেন। দেবী চলে যেতেই মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, আর মা কালী স্বয়ং আমায় পথ বলে দিলেন। আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম। ঠিক এমন সময় আমি খেয়াল করলাম আমার ঘর জুড়ে বিরাজ করছে এক অপার্থিব সুন্দর গন্ধ, আর বালিশের কাছে হাতড়ে পেলাম একটা জবা ফুল। আমি বুঝলাম যে মা এসেছিলেন, তার ইঙ্গিত মা নিজেই রেখে গেছেন। আমি ঠিক করলাম কালই আমি সেই জঙ্গলের গুহার মধ্যে যাব। মায়ের ইচ্ছে আমায় পূরণ করতে হবেই। সেই রাতে ঠিক মতো আর ঘুম এলো না। সকালে উঠেই আমি সেই ব্রাহ্মণ মশাইকে গিয়েই জিজ্ঞেস করলাম। আপনি কি সেই জঙ্গলটা চেনেন যেখানে ওই গুহাটি অবস্থিত আছে? হ্যাঁ, চিনি ঠাকুর। আপনি বললে আমি জঙ্গলের পথে প্রবেশ করে আপনাকে ছেড়ে আসতে পারি, কিন্তু কিন্তু ওই ভয়ানক জঙ্গলের মধ্যে কিছুতেই প্রবেশ করবেন না। এর আগে জমিদারের নির্দেশে কত লোক ওই স্থানে গিয়ে মারা গেছে। আমার বাড়িতে কিন্তু বউ আর ছোট মেয়ে রয়েছে। ঠিক আছে, তাই হবে। আর আমি চাইও না আমার জন্য অন্য কেউ বিপদে পড়ুক। আপনি আমায় সেই জঙ্গলের পথই দেখিয়ে দেবেন, আর সেইখান দিয়েই গ্রামে ফিরে আসবেন। কিন্তু এখন আমি আপনাদের জমিদার মশাইয়ের সাথে কিছু কথা বলতে চাই। এটা খুবই দরকারি। ওনার সাথে কথা বলেই আমি রওনা হব সেই জঙ্গলের উদ্দেশ্যে। সে তো খুব ভালো কথা ঠাকুর, আপনি আমার সাথে আসুন। আমাদের জমিদার প্রতাপনারায়ণ খুব ভালো মানুষ, আর ওনার গিন্নিকে তো দেখলেনই। আমি আপনাকে নিয়ে যাব। সকালে মায়ের নিত্য পুজো শেষ হতেই আমরা সেখানে যাব। একটু বেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। একটু এগিয়ে গ্রামের পথ দিয়ে বড় একটা বিল পেরিয়ে সামনে পড়লো একটা মাঠ, আর তার পাড়েই হলো পেল্লায় সেই জমিদার বাড়ি। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা জমিদার বাড়ি না হয়ে যায় না। দোতলায় বেশ বড় ধরনের বাড়ি। বাড়ির চারপাশে ছড়িয়ে রয়েছে এদিক ওদিকে শুধু নানা ধরনের গাছ,
আর সেই গাছগুলোর মাঝে রয়েছে পাথর বিছানো পথ। ঢোকার সময় খেয়াল করেছিলাম বাইরে প্রকাণ্ড ধরনের ফলক, আর তার দুই পাশে দুটো স্তম্ভ, তার উপর বড় বড় দুটো বাঘের মূর্তি করা রয়েছে। আর তা পেরিয়ে বাগান আর সামনে বড় দরজা পেরিয়ে যেতে দুজন দারোয়ান এসে দরজা খুলে দিল। বড় সিংহ দরজা পেরিয়ে প্রবেশ করলাম সেই বড় ধরনের আদিকালের একটা বসবার ঘরে। যে ঘরে আমাদের বসানো হয়েছে তার কিছু কম না। চারিদিকে শুধু দামি দামি আসবাব, ফুলদানির পরিপাটি করে একেবারে সাজানো। আরও দেখলাম হরিণের শিং, হাতির দাঁতের তৈরি কত শত আসবাব। আমি বুঝলাম এই জমিদার বাড়ির অবস্থা বেশ ভালো। আমরা বসার কিছুক্ষণের মধ্যেই জমিদার মশাই এলেন। ফর্সা গড়ন এবং লম্বা চেহারা, নাকের নিচে পুরু গোফটা গম্ভীর মানুষের পরিচয় দিচ্ছে। আমাকে দেখেই নমস্কার জানিয়ে এগিয়ে এলেন তিনি। নমস্কার ঠাকুর, আমি আমার গিন্নির কাছ থেকে আপনার ব্যাপারে সবটা শুনেছি, কিন্তু আপনাকে তাও সাবধান করে দিতে চাই, কারণ এই গুহা অভিশপ্ত। যতজন গেছে তাদের মৃত্যু ঘটেছে। আপনি বিপদ জেনেও রাজি হয়েছেন, এতে আমি অবাক হয়েছি। আমার ছেলের জন্য আপনার মতন মহান মানুষের ক্ষতি হোক, এটা আমি কখনোই চাই না। আমায় নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। আমার সাথে মা কালীর আশীর্বাদ আছে সব সময়। কিন্তু অন্য বিষয় হলো, আমি এখন যে কথা বলতে চলেছি তা হয়তো আপনি শুনলে বিশ্বাস করবেন না, কারণ হয়তো এর সাথেই আপনার ছেলে সুস্থ হওয়া ও মা কালীর ইচ্ছে পূরণ দুটোই জড়িয়ে আছে। আপনি কি বলতে চাইছেন ঠাকুর, একটু খুলে বলুন। আমার যতটা সাধ্য আপনাকে সাহায্য করার আমি করব। তার দরকার নেই, কারণ আমি জানি সেই গুহায় রয়েছে প্রাচীন গুপ্তধন, এবং মায়ের ইচ্ছে সেটা যেন উদ্ধার হয়। তাই তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। তবে আপনার চিন্তা করতে হবে না, গেলে আমি একাই যাব। তবে কাল সকালের মধ্যে যদি আমায় ফিরে আসতে না দেখেন তবে জঙ্গলে লোক পাঠাবেন। যদি মায়ের ইচ্ছে আর আশীর্বাদ সাথে থাকে, আমি গুপ্তধন উদ্ধার ও আপনার ছেলে সুস্থ হওয়ার রসদ নিয়েই ফিরব। শুধুমাত্র মা কালীর উপর ভরসা রাখুন, বিশ্বাস করুন। আমি সেই গুপ্তধনের কিছুই চাই না ঠাকুর। ভগবানের কৃপায় আমি সব কিছুই পেয়েছি। আপনি সেটা উদ্ধার করলে আমি তা দিয়ে মা কালীর বড় মন্দির বানাবো, তৈরি করব বাচ্চাদের জন্য স্কুল আর দুস্থদের জন্য হাসপাতাল। আমি চাই শুধু আমার ছেলে যেন ঠিক হয়ে ওঠে ঠাকুর। আচ্ছা, আমি তাহলে বেরিয়ে পড়ি। ঠাকুর মশাই, আপনি এই দুপুরে আমাদের বাড়ি এসেছেন, সামান্য কিছু খেয়ে যান। ব্রাহ্মণের পদধূলি পড়েছে এ বাড়িতে। আপনি কি আজই যাবেন সেই জঙ্গলের গুহার উদ্দেশ্যে? আমি ওনাকে মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। তবে তখন সত্যি দুপুর হয়েছিল। খাওয়ার প্রস্তাবটা ফেলতে পারলাম না। খাবার টেবিলে যা এলাহি আয়োজন তা দেখে আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরো 3 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, ওসব তো আছেই। খাওয়ার টেবিল ছেড়ে যেন উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না। জমিদার মশাইও আমার সাথেই খেতে বসলেন। খাওয়ার সময় অতটা আর কথা হয়নি। সত্যি সাধেই কি বলে, জমিদার বাড়ির ভোজ আমি ততক্ষণে বুঝে গেছি। খাওয়া যতটা পারলাম কম করার চেষ্টা করলাম, কারণ এরপর হয়তো অনেকটা পথ হেঁটে জঙ্গলের সেই গুহার কাছে পৌঁছাতে হবে। আমি ও ব্রাহ্মণ মশাই তখন জমিদার বাবুর থেকে বিদায় নিয়ে এগিয়ে যাচ্ছি গ্রামের পথ ধরে। তিনি আসার সময় বলেই দিয়েছিলেন, যদি দেখি কাল সকালের মধ্যে আপনি না ফেরেন তবে আমি লোক পাঠাবই। এইটুকু বলে ঠাকুর মশাই থামল। দাঁড়াও, এক কাপ চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে ঠাকুর মশাইয়ের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে প্রায়, উনি গল্প বন্ধ করে বাইরে যাবেন। তারপর চারিমাকে চা করে আনার জন্য বলতে যেতেই হবে। আজও তাই হলো। আমার আর কিশোরীর মনে কি চলছে বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনা এমনই।
তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মেশে, কিন্তু আমরা মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা ঠাকুরমশাই নিজেই দেন, তিনি বোঝেন। মিনিট খানেক পর ঠাকুরমশাই বাইরে থেকে একটু কেশে নিলেন, এরপর ভিতরে এসে ঢুকলেন। তারপর ঠাকুরমশাই কি হলো বলুন না। হ্যাঁ, কোথায় ছিলাম জানো আমি? ও শোনো তবে, আমি আর সেই ব্রাহ্মণ অনেকটা পথ চলে এসে পৌঁছালাম গ্রামের একদম শেষ প্রান্তে। আমি বুঝলাম এইখান দিয়েই সেই গভীর জঙ্গল শুরু হচ্ছে, কারণ সামনেই চোখে পড়লো বড় বড় গাছপালার সমারোহ। তখন দুপুরের শেষ বেলা, গরমও পড়েছে বেশ। ব্রাহ্মণ মশাই ওইখান অবধি এসে একটু ইতস্তত করছিলেন। ঠাকুর, এই হলো সেই জঙ্গল। আর ওই গুহাটা যে আসলে জঙ্গলের কোনখানে তা কিন্তু কেউ জানে না। আমি আপনাকে এতটাই পথ দেখিয়ে নিয়ে এলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা নিয়ে আসার জন্য। এইবারের পথ আমি একাই চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। কি আর বলি ঠাকুর, আমার মন একদম চাইছে না আপনাকে ছেড়ে যেতে। তবে জানেনই তো, বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে। না না, আমার জন্য কারোর বিপদ হোক আমি তা চাইনি। আপনি ফিরে যান, চিন্তা করতে হবে না, মায়ের উপর বিশ্বাস রাখুন। আমি একটু বলে এগিয়ে চললাম জঙ্গলের পথে। যতই এগোচ্ছি জঙ্গল যেন আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে বড় বড় লাল মাটির ঢিপি। গাছের ওপর পাতার পরিমাণ এত ঘন যে বেলা শেষেও সূর্যের আলো সেটা ভেদ করে জঙ্গলে প্রবেশ করতে পারে না। জঙ্গলের ভেতর পথের মাঝে অজস্র শুকনো পাতা পড়ে পথ যেন ঢেকে দিতে চাইছে। আমি এগিয়ে চললাম সেই গুহটার খোঁজে। আর এই গহীন বনে কোথায় যে সেটা আছে তাও আমার জানা নেই। বেলা বাড়তে থাকলো একটু একটু করে। আমি জঙ্গলের মধ্যে ঘুরে চলেছি। সূর্য ডুবে সন্ধ্যা হয়ে আসতেই দিনের আলো ধীরে ধীরে কমে এলো। আমি তখনও খুঁজে চলেছি, কিন্তু শরীর এবার ক্লান্ত হয়ে গেছে। এতটা হেঁটে তৃষ্ণায় গলা যেন ফেটে পড়ছে। একটু একটু করে অন্ধকার নেমে আসছে জঙ্গলের মধ্যে। চলার পথে শুকনো পাতায় পা খসে যাওয়ার তরুণ খসখস শব্দ হচ্ছে। আশেপাশে ঝোপ দিয়ে ক্রমাগত ডেকে চলেছে ঝিঝি পোকার ডাক। কোথা থেকে যেন গাছের ওপর থেকে অদ্ভুত কর্কশ গলায় ডেকে উঠল একটা রাত জাগা পাখি। পাখিটা হয়তো আশেপাশেই আছে কোথাও। আমি তখনও এগিয়ে চলেছি ধীর গতিতে। নিজের চলার শব্দও যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেউ যেন আমার পিছু নিয়েছে। একটা বিভীষিকা যেন এগিয়ে চলছে পেছন পেছন। চলছি, হঠাৎ করে এমন সময় আমার কানে এলো জলের কুলকুল শব্দ। মনটা তখন একটু খুশি হলো, কারণ এই জঙ্গলে জল পেয়েছি তাই অনেক। এগিয়ে গেলাম সেই শব্দের উৎসকে লক্ষ্য করে। একটু এগোতেই চোখে পড়ল একটা নদীর পাড়। একটা জঙ্গলের মধ্যে বয়ে চলা একটা নদী। জলে নেমে সেই সুন্দর স্বচ্ছ জল পান করলাম আকণ্ঠ ভরে। চারিদিকে তখন অন্ধকার হয়ে এসেছে। আমি জল থেকে উঠে এলাম ডাঙায়। আবার আমায় খোঁজ করতে হবে সেই গুহর, কিন্তু এই অন্ধকারের মধ্যে। ঠিক এমন সময় নদীর কিনারে অন্ধকারের মধ্যে যেন একটা মেয়ে মানুষকে দেখতে পেলাম। আমি এগিয়ে গেলাম তার দিকে। তুমি কে মা? এই ভর সন্ধ্যায় অন্ধকারের মধ্যে এই জঙ্গলে কি করছো? তা বাবু, মুই এই জঙ্গলে কাঠ কুড়াইতে আইসি গা, না হইলে রাতের খাবার বানামো কেমনে? আমি বুঝলাম মেয়েটা কাছের আদিবাসী গ্রাম থেকে, তবে তার মুখটা অন্ধকারে ঠিকভাবে বুঝতে পারলাম না। চাঁদের আলোয় এইটুকু বুঝলাম কালো গরনের মেয়েটির গায়ে জড়ানো রয়েছে একটা লাল রঙের কাপড়।
কিন্তু মেয়েটির কালো মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ সেই কালো মুখেই খেলা করছে যেন অদ্ভুত এক লাবণ্য ও মাতৃত্বের একটা ছাপ। কেন যে সেটা মনে হলো তাও জানি না। আচ্ছা, এখানে কোনো গুহা আছে? তুমি কি তার রাস্তা চেনো? তা চিনবো না কেনে? আসেন আসেন, আমার সাথে আসেন, কাছেই আছে সেই গুহা। আমি মেয়েটির পেছন পেছন এগিয়ে চললাম, আর সেই মেয়ে ওর হাতে ধরা একটা শুকনো ডালপালা নিয়ে এগিয়ে চলল। একটু পথ এগোতেই মেয়েটা থামলো, তারপর তাকিয়ে রইল একটা ছোট ধরনের গাছের দিকে। গাছটাকে দেখে আমি অবাক হয়েছি, কারণ এই জঙ্গলের মধ্যে জবা ফুলের গাছ আসবে কেমন করে? ওই গাছ দিয়া আমায় কটা ফুল ছিঁড়ে দে না, বাড়ি গিয়া পূজা দিমু। আমি আর কথা না বাড়িয়ে হাত বাড়িয়ে ছিঁড়ে নিলাম 4-5টা জবা ফুল, তারপর সেইগুলো মেয়েটার দিকে এগিয়ে দিলাম। ওগুলো এখন তোর কাছেই রাখ, আমি যাওয়ার সময় নিয়ে নিমুখন। আমি নিজের ঝোলায় সেই ফুলগুলো চালান করে দিলাম, আর একটু পথ চলেই মেয়েটার পিছু পিছু আমি গিয়ে পড়লাম একটা অন্ধকার বড় গুহার সামনে। গুহাটার মুখটা এতটা অন্ধকার যে ভয়ে শরীরের রক্ত হিম হয়ে আসে। আমি এগিয়ে গেলাম গুহাটার দিকে। ঠিক এমন সময় কিছু বাদুর ডানা ছাপটে বেরিয়ে এলো সেই দিক থেকে। আমি একটু পিছিয়ে আসলাম, আর পিছিয়ে এসে অবাক হয়ে গেলাম, কারণ পেছনে যে মেয়েটা আমায় এতটা পথ দেখিয়ে নিয়ে এলো সে এতক্ষণ আমার পেছনেই ছিল। কিন্তু আমি এখন সেই দিকে তাকিয়ে চমকে উঠলাম, কারণ সেইখানে আর কেউ নেই, পুরো জায়গাটাই ফাঁকা। আমি বুঝতে পারলাম কোথাও উবে গেল সেই মেয়েটি। কি আর করা যাবে, মেয়েটি মনে হয় আমার এইখানে পৌঁছেই ফিরে গেছে। কিন্তু গুহার মুখটা দেখলাম প্রচন্ড অন্ধকার, আর ভিতরে জঙ্গলি জীব বা সাপকোপ থাকতে পারে। তাই সেইখানে মাটিতে পড়ে থাকা একটা লাঠি তুলে নিলাম, আর মশাল জ্বালানোর জন্য নিজের ঝোলার কাপড়টা জড়িয়ে নিলাম, আগুন ধরিয়ে দিলাম। তাও ধীরে ধীরে চারিপাশটা এখন আলোকিত হতে লাগলো। আমি এগিয়ে চললাম গুহাটা লক্ষ্য করে। পুরো গুহাটায় যত এগোচ্ছি তত পায়ে যেন ঠান্ডা কিছু একটা ঠেকছে। মনের ভিতরে উকি মারছে এক অচেনা বিভীষিকা। কিন্তু হঠাৎ আমি সেই গুহাটার এক দেওয়ালের কাছে এগিয়ে আসতেই খুঁজে পেলাম একটা সুড়ঙ্গ। সামনে চলার পথ একটাই, কি আর করব, হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে কষ্টে সৃষ্টে এগিয়ে চললাম সেই সুড়ঙ্গর পথ ধরে। সামনের অন্ধকারকে যেন ভেদ করে চলছে আমার মশালের আলো। একটু এগোতেই আমার মনে হলো সেই সুড়ঙ্গটা শেষ হয়ে পড়ল একটা বড় ধরনের পাথুরে ঘরের মধ্যে। আমি কোথায় এসে পড়েছি বুঝতে পারলাম না। চারিদিকে মশালের আলো ফেলে অবাক হলাম সব থেকে বেশি, কারণ সেই গুহার মধ্যে চারিদিকে বিস্তার করে আছে একটা বড় বট জাতীয় গাছ। গাছটা তার শাখা বিস্তার করে রেখেছে পুরো গুহার দেওয়ালটাকে ধরে, এবং সেই গাছের নিচেই যেন পড়ে থাকতে দেখলাম প্রায় 10-12টা নরকঙ্কাল। আমার আর বুঝতে বাকি রইল না এরা কারা। গ্রাম দিয়ে যারা এসেছিল সেই গুহায় তাদের দেহ বসে সেখানে ওখানেই পড়ে রয়েছে। আমি তখন সেই দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল সামনে থরে থরে সাজানো রয়েছে অনেক কটা লোহার বাক্স, এবং তার মধ্যে একটার মুখ খোলা। তাতে আলো পড়তেই সেটার ভেতরে থাকা জিনিসগুলো চকচক করে উঠল। আমি বুঝলাম এটাই সেই গুহার রত্ন ভাণ্ডার, যার ইঙ্গিত মা কালী আমায় দিয়েছিলেন স্বপ্নে। কিন্তু আমার মাথায় তখন বেজে উঠল একটা কথা। তারানাথ, তোকে কিন্তু লোভ সংবরণ করতে হবে, না হলেই সমূহ বিপদ। আমি বুঝলাম সামনের মানুষগুলো ওই রত্নের লোভে পড়েই তাদের প্রাণ হারিয়েছে। আমি দাঁড়িয়ে এখন কি করব তা ভাবছি, কিন্তু হঠাৎ করেই পুরো গুহ কাঁপিয়ে শোনা গেল একটা অপার্থিব হাসির শব্দ।
পুরো গুহর মধ্যে সেই শব্দ যেন প্রতিফলিত হয়ে ফিরে ফিরে আসছে। আর সেই শব্দ যে ইহ জগতের নয়, তা কোনো প্রাণীরও নয়, আমাকে তা বলে দিতে হয় না। গুহটাও যেন সেই শব্দের সাথে সাথেই কাঁপছে। আমি সেইটা বুঝে ওঠার আগেই সে বিশাল আকারের গুহাটার পেছন থেকে বেরিয়ে এলো একটা কুৎসিত কালো ছায়া মূর্তি। তার শরীরটা এতটাই বড় আর ভয়ানক, তার মাথায় অবস্থান করছে এক জোড়া শিং, আর পুরো চোয়ালে রয়েছে লম্বা সাদা সাদা সদন্ত। সেই মুখেই খেলা করছে একটা পৈশাচিক হাসি। ফিরে যা, ফিরে যা। কেন এসেছি সেই গুহায়? এ পুরো রত্ন ভাণ্ডার শুধু আমার। আমার কেউ আমার দিয়ে এই সম্পদ আলাদা করতে পারবে না। আজ তোর দিন শেষ। সেই কালো ছায়াটা একটা গর্জন করে এবার আমার দিকে তার শরীরটা গুহর মেঝেতে ঘষে ঘষে এগিয়ে আসছিল। তার শরীরের পটকা গন্ধ পুরো গুহাটায় যেন ভরে ছড়িয়ে গেছে। আমি কি করব ঠিক করতে পারছি না, কিন্তু সেই বিভীষিকাময় দৈত্য তার সেই পৈশাচিক হাসি মুখে আরো আরো কাছে এগিয়ে আসছে আমার। আমি প্রাণপণে মা কালীর নাম করা শুরু করলাম, কারণ আমি জানি কেউ যদি আমায় এই মুহূর্তে রক্ষা করতে পারেন তা স্বয়ং মা। আমি চোখ বুজে জপ করে চলেছি মা কালীর জপ মন্ত্র। আমি জানি মা নিশ্চয়ই রক্ষা করবেন তার সন্তানকে। ঠিক এই সময় আমার কাছে থাকা লাল জবা ফুলগুলো হঠাৎ ছড়িয়ে পড়ে আমার সামনে। আমার মনে পড়লো এই তো সেই ফুলগুলো যা আমি ওই আদিবাসী মেয়েটির জন্য তুলেছিলাম। কিন্তু আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সেই ফুলগুলো আমার সামনে পড়ে থাকতে দেখা মাত্রই সেই নরকের জীবটা যেন ভয় পেয়েছে। সে একটু একটু করে পিছিয়ে চলছে। আমি কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটার হুঙ্কার দিয়ে উঠল। এমন সময় চারিদিকে ভেসে উঠলো একাধিক ডাক, আর তার সঙ্গে কাঁসর ঘন্টার শব্দ। চারিদিকে গুহায় যেন শব্দ যেন প্রতিফলিত হয়ে ফিরে ফিরে আসছে। এমন সময় কোনো একটা মহিলা কণ্ঠ যেন আমার দিকে ভেসে এলো। তারানাথ, তোর সামনে পড়ে থাকা ফুলগুলো তুলে এগিয়ে যা। ওই যক্ষ রাক্ষস তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তৎক্ষণাৎ মন্ত্রমুগ্ধের মতো সেই আদেশ পালন করলাম, কারণ আমি সেই মহিলা কণ্ঠ চিনতে পেরেছি। এই স্বয়ং মা কালীর আদেশ, আমি সেটাই করলাম। এবার দৈত্যাকার ভয়ানক জীবটা আমার দিকে আসতেই আমি তাকে লক্ষ্য করে ছুড়ে দিলাম একটা লাল রঙের জবা ফুল। ঠিক সেই মুহূর্তে একটা গগন কাঁপানো চিৎকার করে উঠল সেই গুহাটা। মুহূর্তের মধ্যে যেন অসুরের দেহটা জ্বলে উঠতে লাগলো। আগুন লেগে গেল তার দেহে। কিন্তু বুঝতে পারার আগেই যন্ত্রণা ছটফট করতে করতে সেই অসুরটা যেন মিলিয়ে গেল। পড়ে থাকলো শুধু ছাই। কিন্তু তার সাথেই হঠাৎ যেন গুহার ভেতরটা নড়ে উঠল। মনে হলো পুরো গুহাটা যেন কাঁপছে ভূমিকম্পের সময় যেমনটা হয়। ওপরের পাথরের দেওয়ালটা ছোট ছোট পাথরগুলো খসে খসে পড়ছে। তখন ওই রকম একটা পাথর এসে আমার মাথায় লাগার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরল সকালে। একটু জল চোখে পড়ার সাথে সাথেই আমি উঠে দেখলাম গুহার মধ্যে থেকে কারা যেন আমায় উদ্ধার করে বাইরে নিয়ে এসেছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম এ তো জমিদার মশাইয়ের লোক, আর তার সাথে রয়েছে সেই ব্রাহ্মণ মশাই। আপনি ঠিক আছেন ঠাকুর? রাতের বেলা জঙ্গলের দিক থেকে অদ্ভুত কিছু শব্দ শুনেই আমরা দিনের বেলা সাহস করে আসি এই গুহার কাছে, আর আপনাকে উদ্ধার করি গুহার মধ্যে পড়ে থাকা অসংখ্য রত্ন ভাণ্ডারের মধ্যে থেকে। আপনার চিন্তার কোনো কারণ নেই জমিদার বাবু। সেই গুহার বিভীষিকা মায়ের আশীর্বাদে চিরতরে বিদায় নিয়েছে। এখন এই রত্ন ভাণ্ডার আপনার। আপনি যা মানুষের কল্যাণের কাজে ব্যবহার করুন। জমিদার মশাইয়ের চোখে জল দেখতে পেলাম। আর আর আমার ছেলে? আমি জানি এখন আমার করণীয় কি।
এগিয়ে গেলাম আবার সেই গুহার পথ ধরে। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলাম কালকে সেই বড় পাথুরে ঘরের মধ্যে। সেই মেঝেতে কাল যেখানে অদ্ভুত জীবটা চলে মরে পড়েছিল, সেইখানে এখন জন্মেছে ছোট সবুজ উদ্ভিদ, আর তার পাশেই পড়ে আছে কালকে সেই জবা ফুল। আমি সেই গাছটা তুলে নিয়ে আসি, আর সেই গাছের পাতার সাথে জবা ফুলটা বেটে জমিদারের পুত্রের মাথায় ঠেকিয়ে মা কালীর নাম জপ করতেই ধীরে ধীরে সেই ছেলেটি সুস্থ হয়ে ওঠে। পরে জমিদার নিজে ওই গুহায় থাকা সমস্ত গুপ্তধন উদ্ধার করেন এবং তা দিয়ে মানুষের কল্যাণে কাজে লাগান। আমি আর সেই দিন বেশি গ্রামে আর ছিলাম না। জমিদার মশাই আমাকে বারবার আরো কিছুদিন থাকার অনুরোধ করেছিলেন, কিন্তু আমি আর সেখানে থাকিনি। এক জায়গায় বেশি দিন থাকলে বুঝলে বৈরাগ্য নষ্ট হয়, সংসারের প্রতি মায়া বাড়ে। এইটুকু বলে তারানাথ থামলেন। তারপর হাতে তুলে নিলেন একটা পাসিং শো। তারপর সেটায় আগুন ধরিয়ে দিয়ে রাজার মতো এক সুখ টান দিলেন, আর একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়লেন। শুনছিলেন রূপম রায়ের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও যক্ষের ধন উদ্ধার। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল সুদেষ্ণা, সৌরভ, অভিক, মেঘনা, দীপ্তিমান, ইন্দ্রাণী, তৃষা এবং সৃষ্টি। গল্পে শব্দ সংযোজন এবং আবহে ফিনিক্স, পোস্টার ডিজাইনে অঙ্কিতা, পিক্সেল লাইট। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের জন্য বিদায়, দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের এই বঙ্গকথার।